অনেক সময় আমাদের এমন হয় যে আমরা পড়ি তো প্রচুর পড়ে যাই, পড়ার পর পড়া, কিন্তু সেগুলো মনে থাকে না। আবার অপর সাইডে এটা দেখা যায় যে অনেকে কম পড়ে কিন্তু যেটুকু পড়ে সেটুকুই এক্সাম হলে লিখে আসতে পারে। তো এরকম কেন হয়? যারা কম পড়ে বেশি লার্ন করে তাদের কি কি সিক্রেট থাকে? আমি অনেক রিসার্চ করেছি এই টপিকে। ইভেন আমিও কিছু কিছু পদ্ধতি আমার স্কুল জীবনে অ্যাপ্লাই করেছি, যেগুলো কিন্তু খুব দারুণ একটা রেজাল্ট দিয়েছে। ইনফ্যাক্ট কলেজ জীবনেও কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছে এই সমস্ত টেকনিক, এবং সেগুলো নিয়েই কিন্তু আমি আমার চ্যানেলে প্রচুর ভিডিও বানিয়েছি। কিন্তু আজকের এই ভিডিওটা সব থেকে স্পেশাল হতে চলেছে। এই ভিডিওটা যদি তুমি দেখে নাও আর কোনো সেলফ হেল্প ভিডিও দেখার দরকার পড়বে না রিগার্ডিং এডুকেশন। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা আমি কিছু সেগমেন্টে ভেঙেছি, কিছু পার্টে ভেঙেছি, কিছু পয়েন্ট আমি তোমাদেরকে বলবো, সেগুলো তোমরা নোট ডাউন করবে এবং অবশ্যই সেগুলোকে অ্যাপ্লাই করবে। আমাদের ফার্স্ট পয়েন্ট, ইফেক্টিভ স্টাডি টেকনিক্স। সব সময় পড়ার আগে আমাদের একটা টেকনিক মেনটেন করতে হবে। কি টেকনিক? আমি 3টে টেকনিকের কথা বলবো। অ্যাক্টিভ রিকল, পেস্ট রিভিশন এবং নোট টেকিং। এই 3টে প্রসেস কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে বলছি। অ্যাক্টিভ রিকল মানে কি? তোমরা একটা জিনিস পড়লে অথবা টিউশন টিচার তোমাদেরকে শেখালেন, সেই টপিকটা করার পর অবশ্যই তোমরা 10টা মিনিট সময় নিয়ে নিজেকে প্রশ্ন করো যে আমি কি শিখলাম। যে এটা আমি কথার কথা, কেউ আজকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন শিখলো অথবা দ্বিঘাত সমীকরণ সলভ করা শিখলো, সে নিজেই নিজেকে প্রশ্ন করবে যে আমি অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণ মানে কি, সেটা নিজেকে বোঝাও। তারপর দ্বিঘাত সমীকরণের রূপ, রং কেমন দেখতে হয় সব নিজেকে বোঝাও। তারপরে সেটাকে সমাধান কি করে করতে হবে, বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে, বীজ বলতে আমরা কি বুঝি, সেগুলো পুরোটা নিজেকে বোঝাও। এটাকে বলা হয় অ্যাক্টিভ রিকল। পড়ার পরে সঙ্গে এটা করো, দেখবে খুব এফেক্টিভলি তোমরা জিনিসটা শিখতে পারবে, এবং এটা করলে মস্তিষ্কে না ওই ইনফরমেশনটা গেঁথে যাবে। স্পেসড রিভিশন বা স্পেসড রিপিটেশন বলতে আমরা কি বুঝবো? মনে করো তুমি আজকে একটা টপিক পড়লে, যে কোনো সাবজেক্টের, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এবং সেই টপিকটাই তুমি 3 দিন পরে আবার পড়ো। কোথা থেকে পড়বে? না, পুরো বই তো পড়া সম্ভব নয় বারবার। যখনই তুমি পড়ছো তখনই একটা নোট বানাও। নোট বলতে র্যান্ডম নোট নয়, একটা গুছানো নোট। যেরকম তোমরা বইয়েতে দেখবে, অনেক বইয়েতে মাইন্ড ম্যাপ বলে একটা জিনিস থাকে, সেখানে গোটা চ্যাপ্টারের জিস্ট দেওয়া থাকে। সেই মাইন্ড ম্যাপটা তোমরা নিজের হাতে বানানোর চেষ্টা করো, একটা করে চ্যাপ্টার পড়ার পরে, একটা করে টপিক পড়ার পরে, এবং সেই মাইন্ড ম্যাপটা তুমি 2-3 দিন পরে আবার পড়ো, রাইট? এইভাবে করলে কিন্তু তোমাদের স্টাডি টেকনিকটা কিন্তু বেটার হবে। এইভাবে পড়লে তোমরা অবশ্যই জিনিসগুলোকে বেশি দিন অবধি মনে রাখতে পারবে। আর স্পেসড রিপিটেশন কিন্তু খুব দরকারি একটা জিনিস। কেননা আমাদের রিভিশন কার্ভ বলে একটা কনসেপ্ট আসে। আমরা যদি কোনো একটা ইনফরমেশন পড়ি, ডে 1-এ সেই ইনফরমেশনটা আমাদের পিকে থাকে, ঠিক আছে, আমরা পুরো একদম জলের মতো মুখস্থ করতে থাকি, বলতে পারবো। ডে 2-তে আরেকটু ডাউন হয়, এবং এটা এক্সপোনেনশিয়াল কার্ভের মতো, লগারিদমিক কার্ভের মতো এইভাবে ডাউন হয়ে যায়, ঠিক আছে। ডে 10-এ গিয়ে দেখা যায় একটুখানিও আমাদের ইনফরমেশনটা মনে নেই। তো এইভাবে করলে কিন্তু হবে না, স্পেস রিপিটেশনটাকে ইনক্লুড করতে হবে। ওকে, তো আমাদের এবার নেক্সট পয়েন্টে মুভ করা উচিত। নাম্বার 2, স্মার্ট টাইম ম্যানেজমেন্ট। দেখো, যতই তুমি পড়ো না কেন, একটা নির্দিষ্ট টাইমে যদি তুমি 10 পাতা ইনফরমেশন নিজের মধ্যে গ্রাস্প করতে পারো, রাদার দ্যান প্রচুর টপিক তুমি পড়ে যাচ্ছ 10 ঘন্টা 12 ঘন্টা ধরে, এটার কোনো মানে হয় না। 2 ঘন্টা পড়ো, সলিড পড়ো। কীভাবে পড়বে? টাইমটা কিন্তু আমাদের হাতে লিমিটেড, তাই টাইমকে একটুখানি ম্যানেজ করতে হবে। আমরা কন্টিনিউয়াসলি একটা কাজ করার জন্য জন্ম নিয়ে নিই, তাই আমরা পড়ার মাঝে ব্রেক নেব। অ্যান্ড দেয়ার ইজ এ টেকনিক কল্ড পোমোডোরো টেকনিক। বাট পোমোডোরো টেকনিকের একটু আপডেটেড ভার্সন, এবং আমার ভার্সনটা তোমাদেরকে শেয়ার করি। পোমোডোরো টেকনিকে বলা আছে 25 মিনিট পড়ো, 5 মিনিট ব্রেক নাও। বাট আমি বলবো 50 মিনিট পড়ো, 10 মিনিট ব্রেক নাও। কেননা 25 মিনিটে তুমি কিচ্ছুই পড়বে না, মন বসাতে 25 মিনিট লেগে যাবে, ঠিক আছে। 50 মিনিট পড়ো, 10 মিনিট ব্রেক নাও। এর ফলে কী হবে? একটা 3 ঘন্টার লম্বা সেশন তোমাদের কাছে খুব ইজি মনে হবে, রাইট? 50 মিনিট 10 মিনিট, 50 মিনিট 10 মিনিট, 50 মিনিট 10 মিনিট, এবং সেই ব্রেক টাইমে কোনো দিন উল্টোপাল্টা জিনিস, সোশ্যাল মিডিয়া বা এনার্জি কনজিউমিং কিছু কাজ করবে না। জাস্ট নর্মালি 10 মিনিট ব্রেক নেবে, একটুখানি দেয়ালের দিকে তাকিয়ে থাকবে, সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকবে, রুমের দিকে তাকিয়ে থাকবে, ব্যাস, এটাই, আর কিছু না। অ্যান্ড দেন তুমি গোটা একটা টাইম পিরিয়ডকে তোমার নিজের আয়ত্তের মধ্যে তুমি আনতে পারবে এইভাবে তোমরা পড়াশোনা করার মাধ্যমে। এবং অবশ্যই পোমোডোরো টেকনিকের সাথে প্রায়োরিটাইজ করতে হবে ওয়ার্কগুলোকে। কেমনভাবে প্রায়োরিটাইজ করবে? দেখো, একটা চ্যাপ্টারে
80% জায়গা থেকে 20% কোশ্চেন আসে, আবার 20% জায়গা থেকে 80% কোশ্চেন আসে। এটাকে বলা হয় 80-20 রুল, তোমরা হয়তো শুনে থাকবে। তো তোমরা প্রথমেই একটা চ্যাপ্টার শুরু করার আগে সেই সাবজেক্টের টিচারের কাছে যাও, গিয়ে স্যারকে বলো যে স্যার আমাদের এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনি একটু বলে দিন। তিনি দাগ দিয়ে দেবেন সেগুলো। 80% জিনিস তোমাদের অ্যাভয়েড করবে, 20% খুব গুরুত্বপূর্ণ জিনিস থাকে, তো সেই 20%গুলো আগে কমপ্লিট করো, দেন বাকিগুলোতে মুভ করো। যদি তোমরা সেলফ স্টাডি করে থাকো, এবং আমি অবশ্যই বলছি স্কুলের টিচারের কাছ থেকে হেল্প নিতে। আর যদি টিউশন পড়ে থাকো, টিউশন টিচার যা করাচ্ছেন প্যারালালি তোমরা সেগুলোকে সেলফ স্টাডি তো করছোই, কিন্তু সেই 20% জায়গাকে বেশি বেশি করে গুরুত্ব দিয়ে বারবার সেই জিনিসগুলোকে মনে করে নাও, ঠিক আছে? এবং অবশ্যই একটা তোমরা ডেডিকেটেড স্টাডি স্লট রাখছো 3 ঘন্টার, 3 ঘন্টা। আমার প্রেফারেন্স থাকবে সন্ধ্যায় 3 ঘন্টা তুমি স্টাডি করো, সেলফ স্টাডি, আর সকালে 3 ঘন্টা সেলফ স্টাডি করো, এবং দিনের মধ্যে যে কোনো টাইমে 3 ঘন্টা তুমি সেলফ স্টাডি করো। মোটামুটি 9 ঘন্টা তুমি যদি সেলফ স্টাডি করো, এবং 9 ঘন্টা না হোক 6 ঘন্টা যদি করতে পারো, তাও কিন্তু এনাফ, ঠিক আছে? এবং যেটুকু তোমাদের টিউশনে সেই দিন পড়ানো হবে, সেই দিনের পড়া সেই দিনই তোমাকে পড়তে হবে, নট পরের দিন করলে কিন্তু জিনিসটা আরও বেশি হয়। যে রিভিশন কার্ভ ডে 1 যদি এরকম পিকে থাকে ইনফরমেশন, ডে 2 আরেকটু নেমে যাবে। তাই পিকে যখনই আছে লোহা গরম হ্যাঁ মার দো হাতোড়া, ঠিক আছে? বোঝা গেছে? অ্যান্ড হিয়ার কামস আওয়ার থার্ড পয়েন্ট, ইনক্রিজ ফোকাস। তুমি পড়াশুনো করো বা যে কোনো কাজ করো, ফোকাস যদি না তুমি ইনক্রিজ করতে পারো, ডিপ ফোকাস যদি না মেনটেন করতে পারো, তাহলে অবশ্যই ডিস্ট্রাকশন তোমাদেরকে শেষ করে দেবে। ডি ফর ডিপ ফোকাস, ডি ফর ডিস্ট্রাকশন। একটুখানি ভুলচুক হলেই দ্বিতীয় ডিটা কিন্তু কনকেয়ার করে নেবে তোমাদের ব্রেনের উপরে। তাই জন্য ডিপ ফোকাসটা দরকারি। 3টে পয়েন্ট বলবো, সেই 3টে পয়েন্টের মাধ্যমে তোমরা ডিপ ফোকাসটাকে মেনটেন করতে পারবে। নাম্বার 1, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া বা তোমার এনার্জি কনজিউমিং অ্যাপকে বা মোবাইলকে দূরে রাখো। কিভাবে রাখবে? দেখো, তুমি পড়ে থেকে এলে বা টিউশন থেকে এলে বা স্কুল থেকে এলে 2-5 মিনিট যদি সোশ্যাল মিডিয়া দেখার হয় দেখে নিলে। আমি জানি মন আনচান করে যখন তুমি অনেকক্ষণ ফোন থেকে দূর থাকো, দিয়ে সেই ফোনটাকে সুইচ অফ করবে। তোমাদের এখন তো খুব একটা তোমাদের দরকার লাগে না ফোনের, তোমরা তো এমএলএ মন্ত্রী এমপি তো নাও যে খুব দরকারি ফোন আসবে। সুইচ অফ করে দিয়ে পাশের ঘরে রাখবে, যে ঘরে তুমি পড়াশোনা করো তার পাশের ঘরে, আলমারির ভিতরে হোক বা যে কোনো এমন একটা জায়গায় রাখবে যেটা তোমার ঘর থেকে উঠে গিয়ে বের করতে কষ্ট হয়, রেখে দিলে। দেন তুমি একটুখানি হাত মুখ ধুয়ে এসে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে পড়তে বসবে। কেননা যখনই তোমার ফোনটা দূরে আছে, তোমার কিন্তু সেই ফোনের প্রতি যে অ্যাট্রাকশনটা সেটা কম ফিল হবে। আমাদের যে ওই যে একটা খুব পপুলার এক্সাম্পল আছে, যে একটা ছেলে ছিল, তার গিটার শেখার ইচ্ছা ছিল, বাট সে গিটার শিখতে পারেনি, বা সে প্রত্যেকদিন প্রোক্রাস্টিনেট করতো। এবং যখন সে একজন থেরাপিস্টের কাছে গেল, থেরাপিস্ট বললো যে তুমি তোমার গিটারটাকে কোথায় রাখো? বললো যে না, আমার নতুন গিটারটা আমি সবসময় প্যাক করে আমি আলমারির মধ্যে রাখি। তো এবার থেকে থেরাপিস্ট বললো যে এবার থেকে তুমি গিটারকে আলমারির মধ্যে রেখো না, গিটারকে তুমি বাইরেই রেখো, সিলফিল খুলে। বলছে নতুন গিটার, বলছে তা হোক। তারপরে দেখা গেল যে যখনই সে গিটারটাকে এমন একটা জায়গায় রাখছে যেটা তার কাছে ইজি টু অ্যাক্সেস, তখন সেই গিটারটাকে এমনি টাইম পাস করার জন্য হলেও তুলে নিয়ে বাজাচ্ছে, অ্যান্ড দেন সে কিন্তু আস্তে আস্তে গিটারটা শিখে গেল। এর পিছনে একটা সাইকোলজি কাজ করে, যে যেটা আমাদের কাছে ইজি টু অ্যাক্সেস হয় আমরা সেটাই করি, রাইট? দুটো রাস্তা যদি থাকে, যেটা ইজি টু অ্যাক্সেস সেটা করি, যেটা হার্ড টু গেট সেটা আমরা অ্যাভয়েড করি। তাই জন্য তোমরা তোমাদের ফোনটাকে এমন একটা জায়গায় রাখো যেটা তোমাদের কাছে হার্ড টু গেট হয়ে যায়, বা বাবা মায়ের কাছে জমা দিয়ে রাখতে পারো। বলবে যে যতক্ষণ না আমি আমার কাজ কমপ্লিট করবো ততক্ষণ আমাকে ফোনটা দেবে না, এটাও করতে পারো। ওকে, অ্যান্ড দেন তুমি পড়তে বসো। অ্যান্ড দেন এরপরেও যদি তোমার মনে হয় যে পড়াশোনা আমি মন বসাতে পারছি না, আমি পড়া শুরু করতে পারছি না, ঘুমিয়ে পড়ছি, তার জন্য আমি দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে এই যে একটা ডেডিকেটেড স্টাডি স্পেস রাখো, মানে এমন একটা স্পেস রাখো যেটা তোমার স্টাডি স্পেসই হবে। সেখানে তুমি অন্য কাজ করবে না বা অন্য কোনো জায়গায় স্টাডি করবে না, ঠিক আছে? যেমন আমার এই পিছনে দেখতে পাচ্ছ, এটা আমার স্টাডি স্পেস, এখানে আমি সবসময় স্টাডি করি, এখানে অন্য কোনো কাজ হয় না। হ্যাঁ, অবশ্যই ভিডিও রেকর্ড তো আমি করছি, বাট এটা পড়াশোনারই একটা পার্ট, যে তোমাদেরকে আমি কিছু জানাচ্ছি, তার মাধ্যমে আমি নতুন কিছু শিখছি, সেটা অবশ্যই একটা স্টাডি স্পেসে আমি স্টাডিই করছি। ওকে, আর লাস্ট পয়েন্ট হচ্ছে 2 মিনিট রুল। 2 মিনিট রুল বলতে, তোমরা ধরো পড়াশোনার ইচ্ছা করছে না, ভালোই লাগছে না পড়াশোনা করতে, তুমি নিজেকে বলো যে আমি শুধু 2 মিনিট পড়বো। কত মিনিট? 2 মিনিট, এর বেশি আমি পড়বোই না। দেন তুমি বইটা খোলো। এইটাই হচ্ছে সব থেকে কঠিন স্টেপ, বই খোলাটা। যখন তুমি নিজেকে বলছো এই যে ব্যাপারটা এখানে যে থাকে, তাকে যদি যখন তুমি বোকা বানিয়ে বইটা খুললে, সে তখন এবার এই জায়গাটা সিগন্যাল চলে যাবে, এই জায়গাটা তখন তোমার গোটা শরীরকে বোকা বানিয়ে পড়বে, ঠিক আছে? এখনও তোমার আধ ঘন্টা 50 মিনিট যতক্ষণ এর এনার্জি থাকবে ততক্ষণ ও কিন্তু পড়বে, ঠিক আছে? তো 2 মিনিট রুলটাকে তোমরা ফলো করো, জাস্ট বলো যে 2 মিনিট পড়বো, তারপর আর পড়বো না। ওকে,
ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা নেক্সট পয়েন্টে মুভ করে যাই। 4 নম্বর পয়েন্ট এটাই যে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কিন্তু দরকারি। কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলতে কি বুঝবো আমরা? কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কথার অর্থ হলো যে আমরা যেটা পড়ছি শুধুমাত্র স্যার যেটুকু পড়ালেন, যেটুকু কোশ্চেন বললেন সেটুকু পড়ে আমরা ক্ষান্ত হব না, থেমে থাকবো না। আমরা সেই সাবজেক্টের বই পড়বো। স্যারের নোটস তো অবশ্যই সম্মানীয়, সেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু সেই সাবজেক্টের বইটাও আমরা পড়বো। আমরা গোটা ঘটনার মূলে যাব। আমার এখনও মনে আছে, আমি ক্লাস 6-7-এ আমি ভূগোল বা আমার এমনিতে 5 থেকে 10 অবধি অঙ্ক ছাড়া অন্য কোনো সাবজেক্টের টিচার ছিল না। তো আমি ভূগোলটা পড়তাম, স্কুলের স্যার যেটুকু পড়াতো সেটুকুই আমি পড়তাম, স্যার বলে দিতেন। এবং আই এম থ্যাঙ্কফুল যে স্যার ওই রকমভাবে তথাকথিত নোটস লেখাতেন না, স্যার পুরো জিনিসটা বোঝাতেন। অ্যান্ড দেন বাড়ি এসে আমি ওই বইটাই পড়তাম গোটা, এবং বইটাই আমার কাছে নোটস। এখনও পর্যন্ত আমি যে কোনো সাবজেক্টের নোটস বলতে বইটাকেই বুঝি। অ্যান্ড দেন অবশ্যই তোমাদেরকে আমি যেটা বললাম মাইন্ড ম্যাপ, সেই মাইন্ড ম্যাপ আমি একটা বানিয়ে রাখি যে হ্যাঁ এটুকু পড়তে হবে। এখনও যদিও দরকার পড়ে না মাইন্ড ম্যাপের খুব একটা, বাট আগে পড়তো। এবার এইভাবে যদি তোমরা পড়তে থাকো, সেই বিষয়ের বই যদি পড়তে থাকো, তাহলে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে। অনেক সময় ক্লাসে নির্দিষ্ট সময় থাকার দরুন স্যাররা বলতে পারেন না, স্বল্প সময়ের কারণে স্যাররা পুরো জিনিসটাকে এক্সপ্লেন করতে পারেন না, তাই জন্য মেন কি পয়েন্টগুলো তোমাদেরকে বুঝিয়ে দেন। অনেকে সেটা শিখে নিয়ে ক্ষান্ত হয়ে যায়, ভাবে যে বিশাল শিখে গেছি, বাট আমরা সেটা করবো না। আমরা গোটা বইটাকে পড়বো এবং বুঝবো ব্যাপারটা, ঠিক আছে? এবং আরেকটা জিনিস, যে সায়েন্সের যেসব সাবজেক্টগুলো আছে সেগুলোর বাস্তব উদাহরণ খোঁজার চেষ্টা করো। তুমি আজকের যে টপিকটা পড়ছো, কথার কথা কলিগেটিভ প্রপার্টি, ক্লাস 12-এর কেমিস্ট্রিতে আছে। কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম কী, সেটার বাস্তব জীবনের অ্যাপ্লিকেশন কী, আমরা প্রত্যেক দিন সেই জিনিসটার বাস্তব জীবনে অ্যাপ্লাই করছি। ডিম সিদ্ধ করার সময় নুন দিচ্ছি জলেতে যাতে করে সিদ্ধটা ভালো হয়, কেন করছি, তার সাথে বিজ্ঞানের কী লিঙ্ক, এইভাবে জিনিসটাকে পড়ো। আমি অনেক শর্টসে তোমাদেরকে ডেমনস্ট্রেট করার চেষ্টা করেছিলাম, এবং ইন ফিউচার আমি আরও সায়েন্সের জিনিসপত্র নিয়ে শর্টস এরকমভাবে বানাবো, ডেমনস্ট্রেট করে দেখাবো। তোমরাও চেষ্টা করো গুগল থেকে বা ইউটিউব থেকে সেই সব জিনিসের বাস্তব অ্যাপ্লিকেশন, যেমন কেউ প্রবাবিলিটি শিখছে, তাকে কয়েন টস করা, কার্ডস খেলা, এই সমস্ত জিনিসপত্রের বাস্তব উদাহরণ তাকে দেখতে হবে, তাহলে সেই জিনিসটাকে ফিল করতে পারবে। বোঝা গেছে? তো এটা হলো আমাদের 4 নম্বর পয়েন্ট, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। অ্যান্ড হিয়ার কামস আওয়ার নেক্সট পয়েন্ট, রিভিশন। এতক্ষণ তো আমরা পড়াশোনার টেকনিক দেখলাম, এবার আমরা রিভিশনের দেখব। রিভিশনটা কিন্তু আমাদের দরকার। একটা চ্যাপ্টার শেষ হচ্ছে, সঙ্গে সঙ্গে সেই চ্যাপ্টারে রিভিশন করো। কিভাবে করবে? সেই চ্যাপ্টারের পাতি কথায় সবথেকে সহজ রিভিশন টেকনিক হচ্ছে PYQ। মনে করো তুমি ফিজিক্স পড়ছো বা হিস্ট্রি পড়ছো, সেই হিস্ট্রির যে PYQ অর্থাৎ আগের বছর তোমাদের যে এক্সাম, মনে করো কেউ ক্লাস 10-এর এক্সাম দিতে চলেছো, কেউ 11-এর এক্সাম দিতে চলেছো, কেউ 9-এর, আগের বছর সেই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিলো সেই পরীক্ষার প্রশ্নপত্রটা জোগাড় করো সিনিয়রদের থেকে, অ্যান্ড দেন সেইগুলোকে সলভ করার চেষ্টা করো নিজে নিজে। সেই চ্যাপ্টার বেসিসে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলোকে মার্ক করো প্রথমে, তারপর সেগুলোকে সলভ করার চেষ্টা করো। এবং যারা নিচু ক্লাসে পড়ছো তাদের কাছে প্রশ্নবিচিত্র একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাসেট এখানে, যে প্রশ্নবিচিত্র থেকে যদি তোমরা সলভ করো সেখান থেকেও কিন্তু তোমাদের রিভিশনটা কিন্তু খুব ভালো রকমের হবে। রিভিশন সবসময় আমার মনে হয় যে কোশ্চেন ওরিয়েন্টেড করা উচিত। থিওরি তো সবসময় আমরা পড়েছি, ইভেন আমরা স্পেসড রিপিটেশনও করেছি, এবার আমরা কোশ্চেন করব, রাইট? এইভাবে আমরা রিভিশনটা করব। এর পরের পয়েন্টে মুভ করার আগে আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিতে চাই। এতক্ষণ পর্যন্ত আমি যা যা বললাম সেই জিনিসগুলোকে তোমরা অ্যাকসেপ্ট করবে কি? তোমরা কি এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে নতুনভাবে কি পড়াশোনাটাকে রিস্ট্রাকচার করবে? এই চ্যালেঞ্জটা আমি তোমাদেরকে দিচ্ছি। যদি তোমাদের মনে সাহস হয় এবং তোমরা যদি সিরিয়াস হও পড়াশোনায়, তাহলে অবশ্যই এক্ষুনি ভিডিওটা পজ করবে, করে কমেন্টে লিখবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। যারা যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখবে আমি তাদেরকে অ্যাজ আ সিরিয়াস স্টুডেন্ট হিসেবে গণ্য করব, এবং তাদের কমেন্টগুলো ইন ফিউচার আমি বেশি গুরুত্ব দেবো অবশ্যই। তাই তোমরা এক্ষুনি ভিডিওটা পজ করো এবং কমেন্টে গিয়ে লেখো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। নাম্বার 6, লাস্ট বাট নট দ্য লিস্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, মন দিয়ে শুনবে। আমাদের এই সমস্ত হলো পড়াশুনো রিভিশন। এবার কিন্তু যে কোনো স্টুডেন্টেরই বা যে কোনো মানুষ যে কিনা ব্রেন দিয়ে পরিশ্রম করে তাদের কিন্তু অবশ্যই স্ট্রেস হয়, ঠিক আছে? যারা শারীরিক পরিশ্রম করেন তাদেরও ক্লান্তি আসে, বাট যারা মানসিক পরিশ্রম করেন তাদের কিন্তু স্ট্রেস আসে, ঠিক আছে? সেই স্ট্রেসটাকে কী করে ম্যানেজ করবে, কীভাবে তুমি স্ট্রেসটাকে কমাবে, আমি জাস্ট এই ভিডিওতে 2টো পয়েন্ট বলবো, আর এন্ড স্ক্রিনে আমি একটা ভিডিও দিয়ে দেবো যেটাতে পুরোপুরি স্ট্রেস বা টেনশন রিলেটেড, টেনশন কীভাবে কমানো হয় তার সায়েন্টিফিক 6টা পদ্ধতি আছে, সেটা আমি এন্ড স্ক্রিনে দেবো, সেটাতে ক্লিক করে অবশ্যই দেখবে। বাট এখন দেখো শর্টে আমি 2টো জিনিস বলি। নাম্বার 1, ব্রিথ ইন ব্রিথ আউট এক্সারসাইজ। 10 মিনিট কিন্তু ব্রিথ ইন ব্রিথ আউট এক্সারসাইজ করবে দিনের মধ্যে 3 বার। জাস্ট বসবে, চোখ বন্ধ করবে, ব্রিথ ইন ব্রিথ আউট এরকম করবে 10টা মিনিট করে 3 বার দিনে।
এনাফ স্ট্রেস অনেক গুণ কমে যাবে। এবং নাম্বার 2, ভালো ঘুম এবং খাওয়া দাওয়া। দিনের মধ্যে 6 ঘন্টা ঘুমাবে, 6 ঘন্টার বেশি নয়, 6 ঘন্টার কম নয়। বেশি ঘুমালে আলস্য হবে, কম ঘুমালে যা কিছু পড়েছো ভুলে যাবে, মেমোরি কিন্তু নষ্ট হয়ে যাবে। আর হেলদি ফুড খাবে, জাঙ্ক ফুড খাবে না, হেলদি ফুড খাবে। এর ফলে কি হবে, মেমোরিটা স্ট্রং থাকবে, শরীর সুস্থ থাকবে, রাইট? তো এইগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের স্ট্রেসটা অনেকাংশে তোমরা ম্যানেজ করতে পারবে, অনেকাংশে স্ট্রেস থেকে রিলিভ করতে পারবে। তাও যদি আরও ডিটেলসে আরও কিছু সায়েন্টিফিক পদ্ধতি জানতে চাও, এবং অবশ্যই তোমরা দেখবে এই ডান দিকে যে ভিডিওটা আছে সেখানে তোমরা ক্লিক করো, দেখো যে টেনশন কমানোর আরও সায়েন্টিফিক প্রসেস আমি বলে দিয়েছি, যেটা খুশি তোমরা অ্যাপ্লাই করতে পারো, তোমাদের কিন্তু কাজ দেবে। এবং এটা যেহেতু 2025-এর নতুন বছর চলছে, জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ তোমরা ভিডিওটা দেখছো, তাই নতুন বছরের যে রেজলিউশন সেই সম্পর্কে একটা ভিডিও বানিয়েছি, সেটা বাঁদিকে তোমরা দেখতে পাবে। যেটা খুশি দেখো, দেখে নিজের জীবনটাকে রিশেপ দাও।